হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলেছি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে। দেখো আমাদের কি চলছিল, আমাদের অগ্নিপথ সিরিজ চলছিল। কি চলছিল? আগুন কি আমাদের অগ্নিপথ সিরিজ চলছিল। অগ্নিপথ সিরিজে আমি তোমাদের কি করাচ্ছিলাম? ফিজিক্যাল সায়েন্স ক্লাস। হর্ষ তোমাদের কি করাচ্ছিল? লাইফ সায়েন্স ক্লাস। হর্ষার একটু আজকে কি বলো, একটু ইলনেস আছে, মানে কি শরীরটা খারাপ, ঠিক? যার জন্য আজকে ক্লাসটা সবগুলো ক্লাসই আমি করাবো, ঠিক? তো আজকে আমি অগ্নিপথ সিরিজের ডে নাম্বার 3, আমাদের অগ্নিপথ সিরিজের দেখো কি অগ্নিপথ সিরিজের ডে নাম্বার 3 আজকে, ঠিক? আচ্ছা, আমি ফিজিক্যাল সায়েন্স করছিলাম, প্রথমে ফিজিক্যাল সায়েন্স দিয়ে শুরু করব, লাইফ সায়েন্সটা আসবে আজকে আমি নিব, ঠিক? তো দেখো, তো অগ্নিপথ সিরিজটা কেন করব স্যার? প্রথম কথা, আপনারা কি চাইলেই একটা সিরিজ শুরু করে দিচ্ছে, আমাকে কেন জয়েন করতে হবে বা কেন আপনার ক্লাসটা করব? দেখো, প্রথম কথা হচ্ছে এক্সাম পোস্টপোন হয়ে গেছে, কারণ গভর্নমেন্টের কি মনে হয়েছিল, সিআইডি তে এপিসোড দেখেছো তো? সিআইডি ডক্টর ফারুকে নাকি সারুকে ছিল, সালুকে, ও কি বলতো? আর একটা এসিপি ছিল পদ্মিয়া মেন, ও কি বলতো? কুছ তো গড়বড় হ্যায়। তো গভর্নমেন্টেরও মনে হয়েছিল এবার কুছ তো গড়বড় হ্যায় পরীক্ষাতে, ঠিক? সেই জন্য গভর্নমেন্ট কি করেছে, পরীক্ষাটাকে পিছিয়ে দিয়েছে। তো যাই হোক, হোয়াটএভার যা রিজন যাই হোক না কেন, আমরা এই যে অগ্নিপথ সিরিজটা করছি, তোমাদের জয়েন করতে বলছি বা তোমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে বলছি শুধুমাত্র সিরিয়াসনেসের সাথে। রিজনটা হচ্ছে এটাই যে দেখো, এখন একদম লাস্ট টাইম রিভিশন, যাকে বলে কি এলটিআর, লাস্ট টাইম রিভিশন। লাস্ট টাইম রিভিশনের সময় তুমি যদি কনসেপচুয়ালি তোমাকে আমি বোঝাই, এখন টাইম লাগবে, বাট ভালো হবে, বাট টাইম লাগবে। কিন্তু তুমি যদি এমসিকিউ গুলো বোঝো আর 4টা অপশনের মধ্যে একটা অপশন চুজ করে নেওয়ার পরেও বাকি 3টে অপশন তোমাকে এক্সপ্লেনেশন করে দিই, তো তোমার 70% সিলেবাস তো এমনি কভার হয়ে যাচ্ছে। কারণ আমি তো কোনো পার্টিকুলার চ্যাপ্টার থেকে উঠাচ্ছি না, আমি তো পুরো পুরো ভৌত বিজ্ঞান থেকে উঠাচ্ছি। তো সেই জন্যই বলছি তোমরা এমসিকিউ সিরিজটা বা অগ্নিপথ সিরিজটা জয়েন করো। আমি ডিরেক্টলি তোমাদেরকে বলছি, যে কোনো চ্যানেলের থেকে ভালো পড়ানো হবে এখানে। বলা ঠিক না এরকম করে, আমি বলে দিচ্ছি তবু যে কোনো ইউটিউব চ্যানেল থেকে এখানে ভালো ভালো কন্টেন্টের সাথে পড়াশোনা হবে। তুমি কন্টেন্ট ম্যাচ করিয়ে নিও, তুমি কন্টেন্ট ওপেন ম্যাচ করিয়ে নিও। যাও, আমি বলে দিলাম কন্টেন্ট তুমি ওপেন ম্যাচ করিয়ে নিবা। কেউ যদি এরকম কন্টেন্ট তোমাদেরকে বোঝাতে পারে, তারপর আমাকে বলবো, কমেন্ট করে আমাকে বাজে কথা বলবা, ঠিক? চলো শুরু করা যাক। রিকল সিরিজ না কি অগ্নিপথ সিরিজ, অগ্নিপথ সিরিজের ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞান ক্লাস। দেখো শুরু করি। প্রথম কোশ্চেন, একটি নৌকা নদীতে প্রথমে দক্ষিণে। আচ্ছা, নৌকার গল্প, আবার কলকাতা যে সব থেকে বিখ্যাত প্রিন্সেপ ঘাট, এগুলো ভাবিও না কিন্তু, ওখানেও নৌকা আছে। যাই হোক, ছাড়ো, যারা কলকাতায় থাকো তারা বুঝতে পেরে গেছে আমি কি মিন করছি। তো দেখো, একটি কি বলেছে, একটি নৌকা নদীতে, ধরো না এটা একটা নদী বানাই, প্রথমে নদী বানাই, বাইরে বৃষ্টি হচ্ছে, সুন্দর আবহাওয়া, বুঝতেই পারছো, আর নদীর কথা আরো মনে পড়ছে। তো দেখো, একটি নৌকা নদীতে, ধরো না এটা একটা নৌকা আছে, এটা একটা নৌকা আছে, ঠিক আছে? নৌকা হলো না, ড্রয়িং এ তো আমি মাস্টার, তোমরা জানো। নদীতে প্রথমে দক্ষিণে, এবার তুমি বলো, আমি যদি ডাইরেকশন ড্র করি, এটা ছোটবেলা থেকে সবাই শিখছি, ডান হাত সবসময় কি হয়? ইস্ট, মানে পূর্ব। তাহলে এটা হবে কি ইস্ট, আর যেখানেই মা সেখানেই বাবা, তাহলে ইস্টের পাশে কি হবে? ওয়েস্ট। উত্তরে উপরে কি হয়? মাথার উপরে কি আছে? ভগবান, জয় শ্রীরাম। তো দেখো উপরে কি হবে? উপরে কি হবে? ইস্ট, ওয়েস্ট, নর্থ, ঠিক? সাউথ। দেখো, আমি কিন্তু কোনো রিলিজিয়ান বেসকে করে সেই জিনিসটা বললাম না, আমি বিশ্বাস করি, এটা আমার পার্সোনাল ধর্ম বলে আমি কথাটা বললাম। এটা নিয়ে আবার অনেকের মধ্যে উল্টো পাল্টা জিনিসপত্র চালাও না, ঠিক? তো ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, ঠিক? তো প্রথমে বলেছে নৌকাটার, এটা নদী, নৌকাটা নদীর মধ্যে আছে। কোথাও কি বললো, নৌকাটি নদীতে প্রথমে দক্ষিণে 4 মিটার। দক্ষিণ কোথায়? সাউথ, নিচের দিকে। তার মানে এখানে গেল কত? 4 মিটার গেল স্যার। আচ্ছা, হলো। দক্ষিণ তো এটাই, দেখো সাউথ মানে কি নিচে। আচ্ছা, ইস্ট, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, সাউথে 4 মিটার গেল, ঠিক? তারপরে কি বলেছে, 4 মিটার মিটার এবং তারপর সোজা পূর্ব দিকে 3 মিটার গেল। পূর্ব কোথায়? যে ইস্ট, মানে এইদিকে, এই দেখো এইদিকে কত গেল? 3 মিটার। আচ্ছা, তার মানে আমি সোজা কথা বলতে চাইছি, একটা নৌকা ছিল, নৌকাটা 4 মিটার দক্ষিণে গেল, তারপরে কোথায় গেল? দক্ষিণে। একটা নৌকা ছিল এখানে, 4 মিটার গেল কোথায়? দক্ষিণে। তারপরে কোথায় গেল? পূর্বে গেল, কত? 3 মিটার। আচ্ছা স্যার, আচ্ছা হলো। তার মানে হলো কি, এরকম গেল প্রথমে কত? 4 মিটার, আবার এরকম গেল কত? 3 মিটার। আচ্ছা স্যার, এবার তোমার কি বলেছে, তবে তার সরণ কত? সরল মানে কি ছিল? দ্য শর্টেস্ট পাথ বিটুইন 2 পয়েন্ট। এটা একটা পয়েন্ট, এখান থেকে শুরু করেছিল, ইনিশিয়াল পয়েন্ট। এটা কি ছিল? ফাইনাল পয়েন্ট। তার মানে এই ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে আমাকে শর্টেস্ট পাথ বের করতে হবে। ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে আমাকে
শর্টেস্ট পাথ বের করতে হবে, কারণ আমাকে এখানে ডিস্টেন্স মানে দূরত্ব চাইনি। যদি কোশ্চেনে বলতে দূরত্ব কত হবে, তাহলে কি করতাম, 4 আর প্লাস 3, এদিকে 4 আর এদিকে 3, এদিকে 4 এদিকে 3, তাহলে কত হতো, 4 প্লাস 3 ইকুয়াল টু 7 হতো। কখন, যখন দূরত্ব চাইতো। কিন্তু এখানে সরণ চেয়েছে। সরণ কি, সরণ হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে, দুটো মানে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে সব থেকে ছোট দূরত্বটাকে কি বলে, সরণ। তাহলে দা শর্টেস্ট পাথ বিটুইন টু পয়েন্ট, দেখো এখানে ছিল, এখানে চলে আসলো। ও যদি এরকম করে যায়, এটা বড় পাথ হচ্ছে না, 4 3 7, এটা তো দূরত্ব হয়ে গেল। দূরত্ব হলে 7 অ্যান্সার হতো। কি বলছে, সরণ। সরণ কি হয়, দা শর্টেস্ট পাথ বিটুইন টু পয়েন্ট। তো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এখানকার শর্টেস্ট পাথ দেখো তো, এটা হবে না, ভালো করে দেখো তো, এটা এখানকার শর্টেস্ট পাথ কি হবে এখানে, মানে তোমাকে প্রথমে এখানে যেতে হতো, তারপর এখানে যেতে হতো। এটা একটা কি হলো, দূরত্ব। আর তুমি যদি ডিরেক্টলি এখানে চলে যেতে, এটা কি শর্টেস্ট পাথ হলো না। এবার স্যার এটা আমি বের করবো কি করে, দেখো এখানে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, বুঝতে পারলা কি আছে 90 ডিগ্রি। যখনই কোনো ডিস্টেন্সের মধ্যে এরকম করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, যে অ্যাঙ্গেলটাকে দেখো 90 ডিগ্রি বলে, ঠিক। যখনই 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, ডিরেক্টলি কি করবা ফর্মুলা, এটাকে ফাইন্ড করার জন্য, এটাকে বলে অতিভুজ। যারা জানো তাদেরকে বলছে, এটাকে কি বলে, অতিভুজ। এটাকে বের করার ফর্মুলা কি, রুট ওভার, এটা কত আছে, 4 এর স্কয়ার প্লাস রুট ওভার 3 এর স্কয়ার। বুঝতে পারোনি, আরেকবার লাস্ট বার রিপিট করছি, ভালো করে দেখো। একটা নৌকা প্রথমে 4 মিটার গেল দক্ষিণে, এখানে ছিল শুরুতে 4 মিটার দক্ষিণে নামলো, আচ্ছা। তারপরে কোথায় গেল, 3 মিটার পূর্বে, 3 মিটার পূর্ব দিকে গেল। তাহলে 4 আর 3 হয়ে গেল। বলছি তার সরণ কত হবে, সরণ কি হয়, দা শর্টেস্ট পাথ বিটুইন টু পয়েন্ট। তো এটা এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তো এইভাবে যদি যায়, এটা তো শর্টেস্ট পাথ হচ্ছে না, এটা কি হচ্ছে, প্রপার দূরত্ব হচ্ছে। তো দূরত্ব যদি জিজ্ঞেস করতো, তাহলে অ্যান্সার কি হতো, যদি দূরত্ব জিজ্ঞেস করতো, তাহলে অ্যান্সারটা কি হতো, এদিকে 4 আর এদিকে 3, 7 মিটার। কিন্তু জিজ্ঞেস করছে কি, সরণ। সরণ জিজ্ঞেস করলে কি হবে, দা শর্টেস্ট পাথ বিটুইন টু পয়েন্ট। তো এই দুটো পয়েন্টের মধ্যে শর্টেস্ট পাথ কোনটা, এটা। তাহলে এটা কি করে বের করবো স্যার, দেখো এটার ভ্যালু বলেছে 4, এটার ভ্যালু বলেছে 3, আমাকে এটা বের করতে বলেছে। তাহলে এরকম কোশ্চেন এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত আছে, মানে কোণ কত আছে, 90 ডিগ্রি। যখন এরকম কেস থাকবে, তখন এটাকে ফের বের করা ফর্মুলা হচ্ছে রুট ওভার, রুটের মধ্যে 4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার। এখানে 4 3 দেওয়া আছে, তাই যদি এখানে এ আর বি দেওয়া থাকতো, তাহলে হতো কি ফর্মুলা, রুট ওভার এ স্কয়ার প্লাস বি এর স্কয়ার, ঠিক। এবার দেখো ফর্মুলাটা অ্যাপ্লাই করো। তাহলে এটা কত আছে, এর ভ্যালু 4, বি এর ভ্যালু কত আছে 3, এর ভ্যালু কত আছে 4, এর ভ্যালু আছে 4, বি এর ভ্যালু 3। তাহলে বসাও এর ভ্যালু 4 আর বি এর ভ্যালু 3। তাহলে রুট ওভার 4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার। 4 এর স্কয়ার মানে কত হয় স্যার, 4 এর স্কয়ার মানে হয় কত, 16, আর 9 3 এর স্কয়ার মানে কত হয়, 9। আচ্ছা স্যার, 16 আর 9 আশা করি আমার থেকে তোমরা ভালো যোগ করতে পারবে, আমি তো বায়োলজি স্টুডেন্ট, তোমরা কি জানি না। তো 16 আর 9 কত হয়, 25, কত হয় 25। আর রুট ওভার 25 মানে কি, রুট ওভার 25 মানে কি, রুট ওভার 25 মানে কি 5 × 5। তাহলে একটাকে উঠিয়ে দাও, বা 5 এর স্কয়ার দিয়ে রুট উঠে যায়, তা থাকলো কি 5, ঠিক, থাকলো কি 5। তার অ্যান্সার হবে কি 5 মিটার। দেখো অপশন খুঁজো, 1 মিটার হবে না, 7 মিটার হতো, 7 মিটার হতো যদি দূরত্ব জিজ্ঞেস করতো। দূরত্ব তার শর্টেস্ট পাথ না, দূরত্ব মানে অরিজিনাল ডিসটেন্স কত, অরিজিনাল ডিসটেন্স তো এটাই ছিল 4 আর 3 7, কিন্তু আমাদেরকে সরণ জিজ্ঞেস করেছে। সরণ কি হয়, দা শর্টেস্ট পাথ বিটুইন টু পয়েন্ট। তো এই দুটোর মধ্যে শর্টেস্ট পাথ হচ্ছে এটা, আর এটাকে বের করার ফর্মুলা কি, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। যখন অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি, সেই জন্য এটা কত হয়েছে, 4 স্কয়ার 3, 4 এর স্কয়ার 16, 3 এর স্কয়ার 9, 16 9 25, আর রুট ওভার 25 মানে হচ্ছে 5। তাহলে অ্যান্সার কত হবে 5। যদি দূরত্ব জিজ্ঞেস করতো, আবার বলছি, তাহলে হতো 7, কিন্তু এখানে জিজ্ঞেস করেছে কি সরণ। সরণ জিজ্ঞেস করলে হবে কি অ্যান্সার, অপশন সি 5 মিটার। 4 মিটার তো হবে না, 7 মিটার হবে না, ঠিক। 7 মিটার হলে কখন হতো, যদি এখানে দূরত্ব জিজ্ঞেস করতো। ক্লিয়ার, এখানে সবাই ভুল করে এটাকে 7 মিটার করে আসবে। যখন পরীক্ষা হলে যাবে কিনা, সবাই কি করে আসবে, এটাকে 7 মিটার করে আসবে। কি করে আসবে, এটাকে 7 মিটার করে আসবে। দেখো তারপর দেখো, এবার নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে, তাজমহলের বায়ুমণ্ডলের কি, তাজমহল গেছো, একটা সিনেমা ছিল না, ওই যে ইয়াঙ্গিস্তান বলে একটা কত পপুলার সিনেমা না, ওখানে একটা গান আছে, শুনো না সাং মরমর, ঠিক আছে। ওখানে দেখাবে যে ওই সিনেমা হলের সামনে অনেক কিছু মানে গান করছে, শুট করছে। ওখানে ওই সিনেমা নায়কে মেবি লিড যে হিরো থাকবে সে পিএম হবে, ভাবো, বুঝতে পারছো তো। দেখো লেভেল দেখছো ছেলের, আচ্ছা বাদ দাও। দেখো তাজমহলের বায়ুমণ্ডলের ক্ষতির কারণ তৈল শোধনাগার থেকে মথুরাতে একটা, মথুরা কি তাজমহলের পাশে, তাজমহল হচ্ছে আগ্রা ডিস্ট্রিক্টে, তাজমহল হচ্ছে আগ্রা ডিস্ট্রিক্টে, দিল্লির আগ্রা ডিস্ট্রিক্টে তাজমহল, আর পাশেই হচ্ছে আগ্রার পাশে হচ্ছে কি মথুরা। মথুরাতে কি আছে, একটা তৈল শোধনাগার, মানে তেল যেখানে ম্যানুফ্যাকচার করা হয়, পেট্রোলিয়াম ম্যানুফ্যাকচার করা হয়, ঠিক। আচ্ছা কোশ্চেনটা ভালো করে বোঝো, আমি এটাকে রাফ করে দেখাচ্ছি। দেখো ভাই, টু বি ভেরি অনেস্ট, এত 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 করে এক্সপ্লেনেশন করে কেউ বোঝাবে না, আমি বোঝাচ্ছি, জিনিসটাকে সিরিয়াসলি নাও, ঠিক। কারণ
এটাই তোমার শেষ টাইম নিজেকে কিক করার। মেডিকেল কলেজে যাবা এই হাতে, বুঝতেই পারছো, এই হাতে, ঠিক। চলো দেখো তাহলে কি বলছে, তাজমহলের বায়ুমণ্ডলের ক্ষতির কারণ। এবার দেখো তাজমহল কি নিয়ে তৈরি হয় স্যার? তাজমহল তৈরি হয় একটা পাথর নিয়ে, যাকে বলে কি ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। কি বলে কে? ক্যালসিয়াম কার্বনেট, ঠিক। এখন দেখো অনেকে চ্যানেলে দেখায় যে তাজমহলের কালার ডিসকালার হয়ে যাচ্ছে, বা তাজমহলের গায়ে যে সাইন মানে উজ্জ্বলতা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা কার জন্য হচ্ছে? অ্যাসিড বৃষ্টির জন্য হচ্ছে। কার জন্য হচ্ছে? এটা অ্যাসিড বৃষ্টি। যেহেতু তাজমহল একটা পাথর দিয়ে তৈরি, যাকে বলছে ক্যালসিয়াম কার্বনেট, আর এর কি থাকে? একটা শাইনিং প্রপার্টি থাকে। শাইনিং মানে কি? উজ্জ্বল, উজ্জ্বল, ঠিক। এ কি করে? একটা গ্লেজিং প্রপার্টি থাকে, গ্লেজ করে, ঠিক। এবার এই প্রপার্টি গুলো দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। এটাই বলেছে যে তাজমহলের বায়ুমণ্ডলের ক্ষতিকর, তাজমহলের যে একটা অ্যাটমসফিয়ার আছে সে ক্ষতির কারণ মথুরা। মথুরা বলে বললাম না যে তাজমহল আগ্রা ডিস্ট্রিক্টে, তার পাশেরই একটা জেলা হচ্ছে মথুরা, সেখানে মথুরার তৈল শোধনাগার থেকে নির্গত কোন গ্যাস? নির্গত মানে কি? বেরাই। কোন গ্যাস? CO2, CH4, COSO2। দেখো আমি বলছি তাজমহল তৈরি হয় CaCO3 নিয়ে, তাজমহল তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট নিয়ে। এবার মনে রাখবা যখনই কোনো অ্যাসিডিক অক্সাইড, এবার দেখো স্যার অ্যাসিডিক অক্সাইড কি, এই দেখো আমি বলে দিচ্ছি, SO2, CO2, ঠিক, NO2, ঠিক, SO2, CO2, NO2, আর এই কটাই। তুমি এই তিনটা মনে রাখো তোমাদের সিলেবাসে। তোমাদের সিলেবাসে যখনই সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, আবার বলছি সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এই তিনটে যখন, এই তিনটে অক্সাইডকে কি বলে? অ্যাসিডিক অক্সাইড। কি বলো? অ্যাসিডিক অক্সাইড বলে। কি বলে? অ্যাসিডিক অক্সাইড বলে। কি বলে এটাকে? অ্যাসিডিক অক্সাইড। স্যার কেন বলে অ্যাসিডিক অক্সাইড? কারণ এই তিনটে গ্যাস ওয়াটারের সাথে রিয়াকশন করে অ্যাসিড বানিয়ে নেয়। যেমন দেখো SO2 রিয়াকশন করে কার সাথে? ওয়াটারের সাথে। রিয়াকশন করে কি বানায়? H2SO4। আরে বাবা, সব থেকে কি অ্যাসিডের রাজা বলা হয়, অম্লরাজ কে? সালফিউরিক অ্যাসিড। যদি আমি বললাম NO2 রিয়াকশন করে ওয়াটারের সাথে কি বানিয়ে দেয়? নাইট্রিক অ্যাসিড, HNO3। আচ্ছা স্যার আরেকটা বললাম কি? আমি CO2 রিয়াকশন করে কার সাথে? ওয়াটারের সাথে, যে কি বানিয়ে নেয়? H2CO3। কার্বনিক অ্যাসিড, ব্লাড বাফার সিস্টেম বলেছিলাম, আমাদের বডিতে কার্বনেট আয়ন থাকে ব্লাডের মধ্যে, যেটা বাফার সিস্টেম হিসেবে কাজ করে। তার মানে যখনই কোনো অক্সাইড, যখনই কোনো, ভালো করে শোনো, যখনই কোনো অক্সাইড ওয়াটারের সাথে রিয়াকশন করে অ্যাসিড বানাবে, যখনই কোনো অক্সাইড ওয়াটারের সাথে রিয়াকশন করে অ্যাসিড বানাবে, আবার রিপিট করছি, যখনই কোনো অক্সাইড ওয়াটারের সাথে রিয়াকশন করে অ্যাসিড বানাবে, সেসব অক্সাইডকে কি বলে? সেসব অক্সাইডকে কি বলে? কি বলে অক্সাইড গুলোকে? বলে কি? অ্যাসিডিক অক্সাইড। কি বলে? অ্যাসিডিক অক্সাইড। কেন বলে স্যার অ্যাসিডিক অক্সাইড? অ্যাসিডিক অক্সাইড বলার কারণ হচ্ছে কারণ সেগুলো কি করে? ওয়াটারের সাথে রিয়াকশন করে অ্যাসিড বানায়। আর এই অ্যাসিড গুলো ধরো নেচারে কি আছে? SO2 গেল উপরের দিকে, এই তৈল শোধনাগার থেকে SO2 আসলো, বা NO2 আসলো, বা CO2 আসলো। এই গ্যাসগুলো প্রথম বায়ুমণ্ডলের উপর দিকে গেল, উপর দিকে গিয়ে কি হয়ে গেল? ওয়াটার ছিল, ময়েশ্চার হয় না, ময়েশ্চার, ওয়াটার, ওই ময়েশ্চারের সাথে রিয়াকশন করলো, দিয়ে এগুলো অ্যাসিড বানালো, দিয়ে অ্যাসিড বৃষ্টির ফর্মে কি হলো? তাজমহলের গায়ে এসে পড়লো। যখনই কোনো অ্যাসিড বৃষ্টি রূপে তাজমহলের গায়ে এসে পড়বে, যেখানে CaCO3 থাকে, পাথর, একে কি করবে? একে এর শাইনিংটা নষ্ট করে দিবে, একে কি করে দেবে? ক্ষয় করে দিবে। মানে এরকম মোটা লেয়ার থাকলো সেটাকে আস্তে আস্তে ক্ষয় করে দেবে, ঠিক। সেই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও এবং গভর্নমেন্ট অফ রুলিং পার্টি দিল্লির ওখানে ওরা কি করেছে? তাজমহলের আশেপাশে অনেকগুলো যে কারখানা বা আছে যেখান থেকে SO2 গ্যাস বেরোতে পারে, বা NO2 গ্যাস বেরোতে পারে, বা CO2 গ্যাস বেরোতে পারে, সেগুলোকে কি করছে? আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে, ঠিক। কোম্পানিগুলোকে বা অন্য কোনো প্রোটোকলে চালানো হচ্ছে, ঠিক, যাতে করে তাজমহলের শাইনিংটা নষ্ট না হয়। আবার বলছি, লাস্ট টাইম বলছি, রিভিশনের মতো ভালো করে বুঝে নাও। কি বললাম? যে তাজমহল তৈরি হয় CaCO3 বলে ক্যালসিয়াম কার্বনেট নামে একটা পাথর নিয়ে। ক্যালসিয়াম কার্বনেট কি করে? শাইনিং প্রপার্টির জন্য রেসপন্সিবল। এবার যে ওই যে মথুরাতে যে তৈল শোধনাগার আছে, যে মানে তেল যেখানে তৈরি হয়, সেখান থেকে কি বেরায়? অনেকগুলো অ্যাসিডিক অক্সাইড বেরায়, যেমন SO2, NO2, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। এইদিকে অ্যাসিডিক অক্সাইড বলে কেন? কারণ এরা জলের সাথে রিয়াকশন করে কি বানায়? অ্যাসিড বানায়। সেই অ্যাসিড গুলো যখন অ্যাসিড বৃষ্টির ফর্মে তাজমহলের গায়ের উপরে পড়ছে, তখন CaCO3 সাথে প্রত্যেকটা রেসপেক্টিভ অ্যাসিড কি করছে? রিয়াকশন করে যাচ্ছে, রিয়াকশন করে এই তাজমহলের শাইনিংটা নষ্ট করে দিচ্ছে। তো ওটাই বলেছে যে তাজমহলের বায়ুমণ্ডলে ক্ষতির কারণ হলো মথুরা শোধনাগার থেকে নির্গত কি হবে? দেখো তিনটের মধ্যে কোনটা আছে? CO2 আছে, আছে স্যার। CH4 কোনো কাজ নেই, অ্যাসিড বৃষ্টি বানায় না। CO অ্যাসিড বৃষ্টি বানায় না, দেখো SO2 আছে। তার মানে এটা কোন টাইপের কোশ্চেন? ক্যাটাগরি 2 এর কোশ্চেন। কোন টাইপের কোশ্চেন? ক্যাটাগরি। দুটো অ্যানসার রাইট। আর একটা হতো যদি NO2 দেওয়া থাকতো, কোথাও নাইট্রোজেন ডাইঅক্সাইড দেওয়া থাকতো। আবার বলছি, তোমাকে বলছি শোনো, কি বলতো? যদি NO2 দেওয়া থাকতো, দেখো এখানে CO2 দেওয়া আছে, বললাম CO2 কি? অ্যাসিড অক্সাইড, মানে অ্যাসিড বানায়। CH4 বলিনি, CO কার্বন মনোক্সাইড বলিনি। দেখো SO2 H2SO4 কে বানায়।
তার মানে এখানে দুটো অপশন আছে যারা এই অ্যাসিড গুলো বানাচ্ছে আর এই অ্যাসিড গুলো কি করে, তাজমহলের ক্ষতি করে। তাহলে এখানে কত অ্যান্সার কারেক্ট? দুটো অ্যান্সার। তাহলে কোন কোন টাইপের কোশ্চেন এটা? তাহলে এটা কোন টাইপের কোশ্চেন? ক্যাটাগরি 2 এর কোশ্চেন। কোন টাইপের কোশ্চেন? ক্যাটাগরি 2 এর কোশ্চেন, ঠিক। আচ্ছা, যদি এখানে NO2 থাকতো তাহলে তিনটে অপশন রাইট হতো, NO2 ও রাইট হতো। তাহলে এখানে অপশন কে কে হবে? অপশন এ CO2 ঠিক হবে, আর অপশন ডি SO2 ঠিক হবে। আর যদি বাই চান্স এখানে NO2 দেওয়া থাকতো তাহলে NO2 ও রাইট হতো, ঠিক। ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে। এত এক্সপ্লেনেশন করে কোনো টিচার বলবে না এটা আমি এই যে বুকের থ্রুতে বললাম, কোনো টিচার বলবে না এত এক্সপ্লেনেশন করে, ঠিক। চলে আসো নেক্সট কোশ্চেন, চলে আসো। এই জন্য তো এই সিরিজটার নাম কি দিয়েছি আমি? MCQ এর দ্বারা রিভিশন। কিছু তো ভেবেছি, ব্রেন বুদ্ধি তো আছে, পড়াতে পারছি মানে কিছু তো ব্রেন বুদ্ধি আছে। তো সবকিছু দেখো, একটা হাম্বলনেস দরকার। আমি চাইলেই অ্যান্সারটা বলে বেরিয়ে যাবো, কি দরকার গল্প বলার। কিন্তু আমি একটা জিনিস মাথায় রেখেছি যে আমি এই সিরিজটার মাধ্যমে তোমাদের কনসেপ্টটাকে মাথায় নিয়ে নিবো, ঠিক, যাতে করে তোমাদের ইজি মনে হয়। দেখো ইজি মনে হলে তো পড়তে সুবিধা হবে না, ঠিক। আমাদের পড়াতে ইজি মনে হয় বলেই তো আমরা পড়াই, কথা বুঝতে পারছো? তো ভালো করে পড়ো, ফোকাস করে শোনো আমাকে। আমার ভয়েস হতে পারে একটু মানে একটু থিকনেস বা কিছু, একটু ভালো করে শোনো। আমি যা বলবো লজিক্যালি কথা বলবো, লজিকের বাইরে আমি একটাও কথা বলবো না, ঠিক। আচ্ছা, আর এতদিন থেকে কলকাতা বেস কোচিং এ পড়াচ্ছি, নিজেদের এত টিউশনই আছে, আমরা জানি কোথায় কি করতে হয়, ঠিক। দেখো 3 নম্বর দেখো, একটি অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থির রাশি হলো, মানে একটা বস্তু অবাধে পড়ছে। এই ধরো আমি পেনটা নিলাম, একে আমি ছাড়লে কি হবে? অবাধে পড়ছে। এই একটা পেন পড়ে গেল। তাহলে একটা বস্তুকে ছাড়লাম, ও অবাধে পড়ে গেল নিচে, ঠিক। আবার রিপিট করে দিচ্ছি, একটা বস্তুকে আছে, একে কি করলাম, এরকম ছাড়লাম, অবাধে পড়ে গেল, ঠিক। কেউ টানলো কি না, নিজে থেকে পড়ছে। তো বলছে যে অবাধে পতনশীল কোন বস্তুর ক্ষেত্রে স্থির রাশি হলো, মানে স্থির রাশি মানে কি? যখন একটা বস্তু অবাধে পড়ছে তখন কি চেঞ্জ হয় না? আরে সবাই জানো, গ্র্যাভিটি মানে মাধ্যাকর্ষণ, গ্র্যাভিটেশনাল, যাকে বলে কি জি দিয়ে লেখা হয়, যার ভ্যালু কত হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে যখনই কোনো বস্তু অবাধে পড়বে মানে কি ফ্রি ফল করবে, যাকে ইংরেজিতে কি বলে ফ্রি ফল করবে, যখনই কোনো বস্তু ফ্রি ফল করবে তার একটা জিনিস সবসময় কনস্ট্যান্ট থাকবে, যাকে বলে কি গ্র্যাভিটি। কারণ গ্র্যাভিটি সব জায়গায় কনস্ট্যান্ট না, তার জন্য তো তার একে কি লেখা হয় কনস্ট্যান্ট। একে কি লেখা হয় কনস্ট্যান্ট। এর ভ্যালু কত হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। কত হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। কখনো একে 10 কেও ধরে না হয়, 9.8 অলমোস্ট ক্লোজ টু 10, একে অঙ্ক করার জন্য কখনো 10 ধরে নেওয়া হয়, ঠিক। তার মানে মনে রাখবো আজকে থেকে, যখনই কোনো বস্তু অবাধে পড়ছে তখন তার জি মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, জি কে কি বলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, মানে মাধ্যাকর্ষণীয় ত্বরণ কি থাকে কনস্ট্যান্ট বা চেঞ্জ হয় না বা স্থির থাকে। কি হয় স্থির থাকে। এবার কোশ্চেনে চলে আসো, স্থির রাশি হলো অ্যান্সার কি হবে সরণ কি হবে? এখানে ছাড়লাম আগে এতটা, তারপরে এতটা, তার মানে কি একটা পয়েন্ট থেকে তো আস্তে আস্তে টাইমের সাথে কি ডিসটেন্সটা বাড়ছে, তাহলে সরণ বাড়ছে, তাহলে তো সরণ চেঞ্জ হচ্ছে। সরণ তো আর কি হলো পরিবর্তনীয় রাশি, স্থির রাশি তো হলো না, তাহলে সরণ তো হবে না। এই দেখো ত্বরণ, কোন ত্বরণ? মাধ্যাকর্ষণীয় ত্বরণ। কে? এই দেখো জি কে কি বলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, যাকে কি বলছে গ্র্যাভিটেশন মানে মাধ্যাকর্ষণীয়, অ্যাক্সিলারেশন মানে ত্বরণ। তাহলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন মানে মাধ্যাকর্ষণীয় ত্বরণ। তাহলে অ্যানসার কি হবে এই ত্বরণ। কত হবে ত্বরণটা? এই ত্বরণটা হবে কি, কার কথা বলছে এখানে? ত্বরণ মানে কার কথা বলছে এখানে? জি। কার কথা বলছে? জি। যার ভ্যালু কত হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বেগ তো চেঞ্জ হবে। প্রথমে এখানে ছাড়লাম কিনা দেখো আমি বলে দিচ্ছি, যখনই কোনো বড় ফ্রি ফল করে কিনা তুমি যে জায়গা থেকে ছাড়বা তার বেগ কম হয়, যত নিচে যাবে তার বেগ তত বাড়বে। আবার রিপিট করে দিচ্ছি, যখনই কোনো বস্তুকে তুমি ফ্রি ফলের জন্য উপর থেকে ছাড়বা, যখন ছাড়বা তার মানে বেগ স্পিড কম হবে, নিচে নামবে স্পিড বাড়বে, যত নিচে নামবে, যত কাছাকাছি আসবে গ্রাউন্ডের স্ট্রাইক করার জন্য, তত তার স্পিডটা বাড়বে। মানে যত সরণ বাড়বে তত তার স্পিড বাড়বে। তাহলে সরণ বা বেগ এগুলো কি চেঞ্জ হচ্ছে? তাহলে এগুলো হচ্ছে না, কারণ এখানে স্থির রাশি, যেটা স্থির মানে কি যেটা কনস্ট্যান্ট, যেটা চেঞ্জ হয় না, তার কথা জিজ্ঞেস করেছে। অ্যান্সার হবে ত্বরণ। তাহলে বেগ হবে না, কোনটি নয়তো হবেই না। তাহলে অ্যান্সার কি হলো ত্বরণ, ঠিক। আবার বলে দিচ্ছি, যখনই কোনো বস্তু অবাধে পতন করবে তখন তার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা মাধ্যাকর্ষীয় ত্বরণ কি থাকবে? ধ্রুবক থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। কি থাকবে? ধ্রুবক থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। স্যার চেঞ্জ কি হয়? চেঞ্জ কি হচ্ছে? সরণ। এখানে ছাড়লা, প্রথমে এতটা আসলো, এতটা সরণ, কিছুক্ষণ পর এখানে চলে আসলো, তারপর এখানে চলে আসলো। তার মানে কি হচ্ছে, টাইমের সাথে ডিস্টেন্সটা বাড়ছে, মানে সরণ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সরণ কি হয়? পরিবর্তনীয় রাশি। আচ্ছা, বেগ কি বললাম? যেখানে ছাড়া সেখানে বেগ কম থাকে, তারপরে বেগ বাড়ে, মানে ছাড়ার পয়েন্ট থেকে স্ট্রাইকের পয়েন্টে আস্তে আস্তে কি হয়? বেগটা বাড়তে থাকে। তাহলে বেগও কি পরিবর্তনীয়, কিন্তু স্পিডটা কি চেঞ্জ কি হয় না? ত্বরণ। কোন ত্বরণ? মাধ্যাকর্ষণীয় ত্বরণ, ঠিক। তাহলে অ্যান্সার হবে ত্বরণ। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এবার বলো বাড়িতে কে কে রান্না করো?
ছেলেগুলো তো বলবেই না স্যার আমি রান্না করি, স্যার ইমেজের ব্যাপার আছে, কি বলছেন স্যার, একসাথে ক্লাস করছি আপনি বলছেন রান্না করো, মান সম্মানের ব্যাপার আছে স্যার, রান্না তো একদমই করি না, কিন্তু মা যখন বলবে ওই চাটা কর, তখন ঠিক চাটা হয়, হয়তো আমি জানি এগুলো, আমিও তো ছেলে, কষ্ট বুঝি, ঠিক কষ্ট বুঝি, আরে একই রকম তো, ঠিক তো দেখো এখানে, তো এলপিজি, এলপিজি বা রান্নার গ্যাসের মুখ্য উপাদান, ঠিক কি বললাম আমি, এলপিজি, এলপিজির ফুল ফর্ম কি বলো, যে বলতে পারবা, যদি কেউ কমেন্ট করতে পারো আমাকে, আমাকে কমেন্ট করবা, যদি সেটা অ্যান্সার ঠিক হয়, 10 মিনিটের মধ্যে বলেছি, কমেন্ট করবা অ্যান্সার যদি ঠিক হয় গুগলে না মেরে, তাহলে আমি তাকে 10টা টাকা পাঠাবো, চলো তার আইডি দিব, আমি 10 টাকা আমার অ্যাকাউন্ট থেকে সেন্ড করবো, ঠিক। আচ্ছা, এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড, কি লিকুইফাইড, পি ফর পেট্রোলিয়াম, আর জি ফর গ্যাস, তার মানে এমন একটা পেট্রোলিয়াম গ্যাস যেটা লিকুইডে আছে, এমন একটা পেট্রোলিয়াম গ্যাস যেটা কিসে আছে, লিকুইডে আছে, তার মানে আমাদের যে রান্নাতে ইউজ করা হয় যে গ্যাস, ওই যে লাল লাল সিলিন্ডার থাকে না, এলপিজি বলে, ওকে কি বলে, এলপিজি সিলিন্ডার, এলপিজি ফর্ম কি, ফুল ফর্ম কি, লিকুইফাইড, লিকুইফাইড মানে কি তরল, পি ফর পেট্রোলিয়াম, আবার বলছি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক, এলপিজি আসতে পারে, দুটো ফুল ফর্ম মনে রাখবা, একটা হচ্ছে সিএনজি, কি সিএনজি, সিএনজি গ্যাসের ফুল ফর্ম কি বলো, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কি বললাম, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক। আচ্ছা, তাহলে এলপিজি বা রান্নার গ্যাসের মুখ্য উপাদান হলো, মনে রাখবা এলপিজি তৈরি হচ্ছে পেট্রোলিয়াম, এই যে বলে দিয়েছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আর পেট্রোলের মেন উপাদান হচ্ছে বিউটেন, কি হচ্ছে বিউটেন, পেট্রোল যে তৈরি হয় না গাড়িতেও, যে আমরা পেট্রোল দিই না, বাইকে যে পেট্রোল বা যে কারে যে পেট্রোল দিই, সেই পেট্রোলের মেন উপাদান কি বিউটেন, আর কি থাকে বিউটেনের সাথে অল্প পরিমাণে কি থাকে, প্রোপেন থাকে, কি থাকে প্রোপেন, বাট বিউটেনের পরিমাণটা কত হয়, অলমোস্ট 70% হয়, কত হয় 70%, মনে রাখবা আজকে থেকে, যেখানে 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 পেট্রোলিয়ামের কথা বলা হবে, সেখানে সেখানে কার কথা বলা হচ্ছে, ইনডিরেক্টলি বিউটেনের কথা বলা হচ্ছে, কার কথা বলা হচ্ছে, বিউটেনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, বিউটেন কত থাকে স্যার, অলমোস্ট 70%, আর কিছুটা প্রোপেন থাকে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস মানে পেট্রোলিয়াম গ্যাসকে তুমি যখন লিকুইফাইড করে নেবা, তখন সেটা কি হচ্ছে এলপিজি। আর স্যার সিএনজি ফুল ফর্ম কি, সিএনজি ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, স্যার এর মুখ্য উপাদানটা বলে দিন, এর মুখ্য উপাদান হচ্ছে CH4, মিথেন গ্যাস, কি হয় মিথেন গ্যাস, কিন্তু আমরা এখানে জিজ্ঞেস করছে কার কথা, এলপিজি কথা জিজ্ঞেস করছে, কি হচ্ছে এলপিজি বা রান্নার গ্যাসের মুখ্য উপাদান কি হলো, প্রোপেন বিউটেন, এরকম প্রথম অপশনই পেয়ে গেছি, কি মিথেন, মিথেন তো কার সিএনজি, তাহলে মিথেন তো হবে না স্যার। আচ্ছা, কি অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন তো কোনো গ্যাসের কাজে লাগে না, ঠিক, অ্যাসিটিলিন কোথায় হয়, ঝালাইয়ের কাজে, স্যার বাদ দাও সব, আর এটা প্রাকৃতিক গ্যাস হবে না, পেট্রোল কোনোদিন প্রাকৃতিক গ্যাস হয় না, ঠিক। আচ্ছা, তাহলে মেন হচ্ছে কি প্রোপেন এন্ড বিউটেন, আমি তো বললাম যে এলপিজির মুখ্য উপাদান কি বিউটেন এন্ড প্রোপেন, বিউটেন বেশি থাকে প্রোপেন কম থাকে, এলপিজি ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আর সিএনজি ফুল ফর্ম হচ্ছে সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এলপিজির কি নিয়ে তৈরি হয় বিউটেন আর প্রোপেন, সিএনজি কি নিয়ে তৈরি হয় মিথেন, ঠিক। তাহলে আমাদের কটা হলো 4 নম্বর কোশ্চেন, আর দুটো কোশ্চেন আছে, 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, যে কোন ক্রিকেটের এত গ্রাম ভরের একটি বল, তাহলে আচ্ছা ভর মানে মাস কত হচ্ছে স্যার 150 গ্রাম, আচ্ছা, এবং আবার বলছি কোন ক্রিকেটের এত গ্রাম ভরের একটি বল, তাহলে এটা কি ছিল বলের ভর, এটা কি ছিল বলের ভর, কি ছিল বলের মাস, যা 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, মানে একটা ক্রিকেটে কেউ বল করছিল যাকে কেউ ব্যাট দিয়ে হিট করেছে, তাহলে তার বলের গতিবেগ কত ছিল, ভি কত ছিল 20 মিটার পার সেকেন্ড, দেখো মাসকে লিখে মানে ভরকে লেখা হয় এম দিয়ে, গতিবেগকে লেখা হয় ভি দিয়ে, এতদিন জেনে গেছো, এবং তাকে 0.1 সেকেন্ডে, ধরো না আমি কি বলে আমি কিপার করছি, আর কেউ একজন বল করলো, তো বলটা যে আসলো তার ওয়েট কত 150 গ্রাম, বলটা যে আসলো তার ওয়েট কত 150 গ্রাম, বলটার গতিবেগ কত 20 মিটার পার সেকেন্ড, আর 0.1 সেকেন্ডে থামিয়ে দিল, এবার আমি ধরো দাঁড়িয়ে আছি, খাট করে হাতে ঢুকলো, বলটা থেমে গেল, আরে বুঝতে পারছো না, বল আসছে হাতে ধরলো থেমে গেল, তার মানে কি বলটা যে থামলো আমার হাতে এসে, সে টাইমটা কত লাগলো, টাইমকে লেখা হয় টি দিয়ে 0.1 সেকেন্ড, এই ছিল কোশ্চেন। একটা বল ছিল, বলের ওয়েট কত ছিল 150 গ্রাম ছিল, এটাকে কেজিতে কনভার্ট করতে হবে, কারণ বাকিগুলো কিসে আছে মিটার মানে এসআই, আর এটা কিসে আছে সিজিএস এ, এটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, একটা বল ছিল 150 গ্রাম মাসের, যেটা 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, ওটাকে যে ধরলো হাত দিয়ে, সে ধরে যে থামালো, হাত দিয়ে ধরলে কি এবার থেমে যাবে বলটা, তো থামাতে কতক্ষণ টাইম লাগলো
0.1 সেকেন্ড তোমাকে বলেছে। তাহলে এই পুরো ঘটনায় যে বলটা যখন একটা গতিশীল বল, যখন জাস্ট সেকেন্ড, একটা গতিশীল বল যখন হাতের মধ্যে সে আটকে যাবে না, একটা গতিশীল বল যখন হাতের মধ্যে সে আটকে যাবে, তখন কি হবে, বলটা যখন আটকে, তখন ধরো একটা কেউ দৌড়ে আসছে, বল আমার হাতের মধ্যে আটকে গেল, হাতের মধ্যে কি দিবে, একটা ফোর্স দিবে তো, প্রেসার দিবে তো, বল দিবে তো, বল ফোর্স দিবে তো, সেই ফোর্সটা তোমাকে বের করতে হবে যে সেই বলটা হাতের মধ্যে কত ফোর্স বা বল দিচ্ছে। তো দেখো আমি একটা জিনিস মনে করাবো, যখন ক্লাস নিয়েছিলাম বল ও গতি, বলেছিলাম এফ কি ইকুয়াল টু কি হয়, রেট অফ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। আর মোমেন্টাম সমান কি হতো, মোমেন্টাম কি লিখিত হতো, পি, আর হতো কি এমভি। আর রেট মানে কি এমভি ডিভাইডেড বাই টি, এটাই হয়ে গেল এফ। ঢুকছে না মাথার মধ্যে? আমি বলেছিলাম যে এফ সমান সমান কি হয়, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। স্যার মোমেন্টাম কি, মোমেন্টামকে লেখা হয় পি দিয়ে, মোমেন্টাম হচ্ছে মাস ইনটু ভেলোসিটি, মানে মাস ইনটু ভেলোসিটিকে যদি তুমি মাস আর ভেলোসিটিকে তুমি যদি গুণ করো, মাস আর ভেলোসিটিকে তুমি যদি গুণ করো, তাহলে তুমি পাবে কাকে, মোমেন্টামকে, যাকে লেখা হয় কি দিয়ে, পি দিয়ে। সেই মোমেন্টামকে মানে এম পি ইকুয়াল টু এমভি কে যদি তুমি সময় দিয়ে ডিভাইড করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবা, ফোর্স পেয়ে যাবা। আর যখনই কাউকে সময় দিয়ে ডিভাইড করো, তখন তাকে বলে রেট। ওই জন্য বলছে তুমি ডিভাইড কাকে করছো, মোমেন্টামকে, কাকে, কার রেসপেক্টে, সময় দিয়ে, ওই জন্য বলছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। আবার রিপিট করে দেবো লাস্ট টাইম, ভালো করে শোনো, তোমাদের জন্য খাটাখাটনি, যদি তোমরা বুঝতেই না পারো তাহলে তো বেকার সবকিছু। ভালো করে বোঝো, আমি বললাম তোমাদেরকে যে ফোর্স বের করার ফর্মুলা হচ্ছে এমভি, এমভি কে কি লিখে, পি, এমভি কে কি দিয়ে লিখে, পি দিয়ে, মানে কি মোমেন্টাম। মোমেন্টাম কি হয়, মাস ইনটু ভেলোসিটি বাই টি। যখনই টি দিয়ে ডিভাইড করবা, তখন সেটা কি হয়ে যাচ্ছে, রেট বলে। সময় দিয়ে ডিভাইড করলে কি বলে, রেট বলে। এটা আমি চিৎকার করে করে ওই ক্লাসে বলেছি। তাহলে কি হলো, তাহলে হলো কি এফ ইকুয়াল টু এমভি বাই টি। আচ্ছা দেখো এম কত আছে, আমাকে এফ এর ভ্যালু বের করতে হবে। এম কত আছে, 150 গ্রাম, কিন্তু বাকিগুলো দেখো কিসে আছে, মিটার পার সেকেন্ড, তার মানে এসআই আছে। অ্যানসার এসআই দেখো, অ্যানসার চেয়েছে কিসে, নিউটনে। নিউটনে কি হয়, এসআই। তার মানে আমাকে এটাকে সিজিএস টাকে এসআই করতে হবে। এম দেওয়া ছিল কত, 150 গ্রাম, এটা আছে কোথায়, সিজিএস এ। একে আমাকে এসআই করতে হবে, গ্রাম থেকে তাহলে কিলোগ্রাম করতে হবে, গ্রাম থেকে কিলোগ্রাম করতে গেলে কি হয়, 1000 দিয়ে ডিভাইড করতে হয়, তাহলে 150 ডিভাইডেড বাই 1000। ঠিক, তাহলে এটা কি হয়ে গেল, কেজিতে হয়ে গেল, মানে এসআই হয়ে গেল। ঠিক, কত হবে, কাটাকাটি করলে একটা জিরো কাটলো, হবে কত, 0.15 কেজি। কত হবে, 0.15 কেজি। তাহলে এম এর ভ্যালু কত হলো, 0.15 কেজি। কিভাবে হলো, গ্রামে ছিল, আমি কেজিতে করলাম। কেন করলাম, কারণ অ্যান্সার চেয়েছে এসআইএ আর গ্রাম হচ্ছে সিজিএস, তাহলে আমাকে সিজিএস কে এসআইএ করতে হবে, মানে গ্রামকে কেজিতে করতে হবে। গ্রামকে কেজিতে করতে হলে কি করতে হবে, 1000 দিয়ে ডিভাইড করে দিতে হবে। ঠিক, করে দেওয়ার পর কত আসলো, 0.15। এম এর ভ্যালু কত আসলো, 0.15 আসলো কেজি। এবার দেখো এম এর ভ্যালু বসাও, কত হচ্ছে, 0.15। ভি এর ভ্যালু কত আছে দেখো, 20 মিটার পার সেকেন্ড, দেখো 20। আচ্ছা টাইমের ভ্যালু কত আছে, 0.1। দেখো এবার আমি করে দেখাচ্ছি। যখন তুমি 0.15 কে 20 দিয়ে গুণ করবা, যখন তুমি 0.15 কে 20 দিয়ে গুণ করবা, তখন হবে কত, এটা 3 আসবে। কত আসবে, 3। আর নিচে কত ছিল, 0.1, তাহলে 3/0.1। এখনো হয়নি, এখনো ক্যালকুলেশন চলবে। আর বলছি স্যার 3টা কিভাবে আসলো, যখন তুমি 0.15 কে 20 দিয়ে মাল্টিপ্লাই করবে, তখন 3 আসবে। ঠিক, এবার দেখো 3। আচ্ছা এখান থেকে যদি আমি একটা পয়েন্ট উঠাই, তাহলে এখানে কি হয়ে যাবে, 1, আর পয়েন্টের পরে কটা শূন্য আছে, 1, তাহলে একটা 0, তাহলে আসলো কত, 30। 3 10 30, 30 কি হলো, নিউটন। 30 কি হলো, নিউটন। আবার বুঝতে পারলা না, দেখো 0 কি ছিল, দেখো ভালো করে দেখো, আবার বলছি কি ছিল, 0.1 ছিল, পয়েন্ট উঠালে একটা 1 হয়, আর পয়েন্টের পরে কটা সংখ্যা আছে, একটা, তাহলে পয়েন্টে 1 এর পরে একটা 0। ধরো না এরকম আছে কোথাও, দেখো এদিকে দেখো, এদিকে দেখো, দেখো 0.1 আছে, তাহলে কি হবে, পয়েন্টের, এটাকে পয়েন্ট উঠাতে গেলে একটা 1, আর পয়েন্টের পরে কটা সংখ্যা আছে, একটা, তাহলে একটা 0। ধরো এখানে আছে কোথাও এরকম আছে 0.123, তাহলে কটা, 3টা, তাহলে পয়েন্টের পর 3টা ওয়ার, তাহলে 1 এর পরে 3টা 0 হয়, এরকম করা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে একটা পয়েন্ট উঠালে 1, আর পয়েন্টের পরে একটা ওয়ার, ওই জন্য একটা 0, তাহলে 3 × 0/1, তার মানে 30 নিউটন বাই 1 = 30 নিউটন। নিচে 1 থাকবে, সেটাই হয়। তাহলে অ্যান্সার কি হবে, 30 নিউটন। অ্যান্সার কি হবে, 30 নিউটন। আবার রিপিট করছি, যখনই কোনো বল জিজ্ঞেস করবে বা ফোর্স জিজ্ঞেস করবে, ফোর্সের ফর্মুলা হচ্ছে কি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। রেট মানে কি, সময় দিয়ে ডিভাইড আছে কাকে, মোমেন্টামকে। মোমেন্টাম কি আছে, আর মাস ইনটু ভেলোসিটি। তারপরে তুমি এম কে
ভি এর সাথে মাল্টিপ্লাই করলে মোমেন্টাম হয়, ঠিক? মোমেন্টামকে তুমি যদি সময় দিয়ে ভাগ করো তখন তাকে বলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে এমভি বাই টি এটা করলে তুমি কি পেয়ে যাবা? বল পেয়ে যাবা। এই কোশ্চেনে সেটাই জিজ্ঞেস করেছিল। এম কিসে ছিল? সিজিএস এ ছিল, আমি এসআই করলাম। ভি 20 ছিল, সময় ছিল 0.1। ক্যালকুলেশন করবা 30 নিউটন অ্যান্সার আসবে, করেও দেখালাম তোমাকে। 0.15 কে তুমি যখন 20 দিয়ে মাল্টিপ্লাই করবা তখন আসবে 3, ঠিক? কত আসবে? 3। আর পয়েন্টটাকে যখন উঠাবা তখন উপরে চলে যাবে 1, আর পয়েন্টের পরে একটা জিরো মানে একটা জিরো, একটা ওয়ার্ড মানে একটা জিরো আসবে। তা 3 × 10/1, 30/1 করলে 30ই হয়। তাহলে অ্যান্সার কত হবে? 30 নিউটন, অপশন বি। এবার দেখো টিএনটি বিস্ফোরক প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়? টিএনটি হচ্ছে কি বলতো? একটা এক্সপ্লোশন মানে বোম। পাতি কথায় কি? বোমা। বোমা কি বলে? একটা বোমা। তো এই যে টিএনটি তৈরি হয় কিসের জন্য? বোমা বানাতে ইউজ হয়। কি করতে হয়? কি আবার মাওবাদী ফাওবাদী হয়ে যাও না কিন্তু স্যার, আপনি এগুলো পড়াচ্ছেন। দেখো টিএনটি বোমা তৈরিতে কাকে ইউজ করা হয়? টিএনটি। আর এই টিএনটির ফুল ফর্ম হচ্ছে কি? টিএনটির ফুল ফর্ম হচ্ছে 2,4,6 কি ট্রাই নাইট্রো। কি বলে? কে 2,6 ট্রাই নাইট্রো টলুইন। কি বলে? টলুইন। ওই জন্য দেখো টি এন টি ঢুকছে মাথার মধ্যে। আবার দেখো টিএনটি কেন বলে এটাকে? কারণ ট্রাই নাইট্রো টলুইন বলে। কি ট্রাই নাইট্রো টলুইন। তো ট্রাই এর জন্য টি, নাইট্রোর জন্য এন, টলুইনের জন্য টি, এই জন্য বলে কি টিএনটি। এটা দেখতে কি রকম হয়? একটা প্রথমে এটাকে বলে বেনজিন রিং, ঠিক? বড় হলে জানতে পারবা, এখনো বড়ই হয়ে গেছে অন্য দিক থেকে, কিন্তু বুদ্ধি বড় হয়নি, ঠিক? তো টলুইন মানে কি? মাথার উপরে কে থাকবে? CH3, বেনজিন রিং বলে এটাকে, ঠিক? আচ্ছা, আর এটাকে যেখানে এটা থাকে তাকে বলে 1 নম্বর পজিশন, ঠিক? এটা 2, এটা 3, 4, 5, 6। তো 2, 4, 6 কোথায় বসাও? নাইট্রো। তাই এটা 2 নম্বরে একটা নাইট্রো, এটাকে বলে একটা নাইট্রো। আর 2, 4, 6 এটাকে বলে একটা নাইট্রো। তাহলে এটা হচ্ছে কার স্ট্রাকচার? টিএনটি স্ট্রাকচার। আর এটা তৈরিতে কাকে ইউজ করা হয়? কাকে ইউজ করা হয়? HNO3 নাইট্রিক অ্যাসিড আর H2SO4। যদি বলে মেন কাকে ইউজ করা হয়, প্রধানকে, তাহলে বলতে হবে নাইট্রিক অ্যাসিড HNO3। যদি বলে কাকে বেশ কাদের ইউজ করা হয়, তাহলে দুটোকেই করা হয়। যেমন যেমন কি ছিল? যেমন পেট্রোল তৈরিতে বিউটেনও ছিল, পেট্রোলে কে ছিল? বিউটেনও ছিল, আর কে ছিল? কে ছিল বলো? বিউটেনও ছিল, আর কে ছিল? বিউটেনও ছিল, আর প্রোপেনও ছিল, কিন্তু বিউটেন ছিল মেন, ঠিক? তার মানে টিএনটি তৈরিতে HNO3 লাগে, H2SO4 লাগে, কিন্তু মেন কে? HNO3। মেন কে? HNO3, ঠিক? তাহলে অ্যান্সার হবে এখানে দুটোই, কারণ দুটোই অপশন দেওয়া আছে। HCl লাগে না, এই দেখো H2SO4 লাগে, বাট লেস। আমি এল লিখলাম, এল মানে কি? লেস কোয়ান্টিটি, মানে অল্পতে। বেশি কাকে লাগে? HNO3, এই জন্য আমি HNO3 কে লিখলাম এম। এম মানে কি? মোর। মোর মানে কি? বেশি। বেশি কাকে লাগে? HNO3 কে। H2SO4 কেও লাগে কম। আর এই নিউজের কোনো গল্প নাই এখানে, ঠিক? আচ্ছা, এবার দেখো নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন। গ্রিন